বিশ্বের 4 সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮০%। ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর করোনা ডেল্টা ধরন, সতর্ক করল সিডিসি। বাংলাদেশে সুবিধাসহ সহজে কোম্পানি গঠনের সুযোগ বিনিয়োগকারীদের, যুক্তরাষ্ট্রের রোড শোতে সালমান এফ রহমান। আফগানিস্তানের হেরাতে জাতিসংঘ কার্যালয়ের কাছে তালেবানের হামলা, এক নিরাপত্তা কর্মী নিহত, জাতিসংঘের নিন্দা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৯,৩৪২ জনের, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬,৪২,০০০-এর বেশি রোগী। সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় ১,৭৫৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৪২,২৩,০০০। আক্রান্ত ১৯,৭৯,০০,০০০-এর বেশি। বিশ্বে গত ৪ সপ্তাহে ৮০% বেশি বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সময় করোনা আরও রূপ বদলের আগেই বিশ্বব্যাপী টিকা দেওয়ার গতি বাড়ানোর আহ্বান জানায় সংস্থাটি। প্রায় ৬ মাস পর একদিনে সর্বোচ্চ ৯৯,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৫১%, আর ২০% বেড়েছে করোনায় প্রাণহানি। টিকা গ্রহণে উৎসাহিত করতে মিনেসোটার নাগরিকদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। সিডিসির গবেষণায় দেখা গেছে যে ম্যাসাচুসেটস শহরে আক্রান্তদের ৩/৪ সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছিল। এশিয়ায় করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় এক সপ্তাহে সংক্রমণ কমলেও ২৭% বেড়েছে প্রাণহানি। ২৪ ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি ১,৭৫৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪১,০০০-এর বেশি মানুষ। ভারতে এক সপ্তাহে ১১% বেড়েছে করোনায় প্রাণহানি, আর আক্রান্ত বেড়েছে ৫%। একদিনে প্রায় ৬০০ মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন করে আক্রান্ত ৪১,০০০। গর্ভবতী নারীদের টিকা কার্যক্রমের আওতায় আনতে সচেতনতামূলক পদক্ষেপ নিচ্ছে ভারত। সংক্রমণ বাড়ায় শনিবার থেকে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনে জারি করা হয়েছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এবছরের শেষ নাগাদ দেশটির ৭০% নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। এদিকে করোনার কারণে বাংলাদেশ সহ ৯ দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ফিলিপাইন। সংক্রমণ বাড়ায় এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। দেশটিতে এক সপ্তাহে ১০১% বেড়েছে করোনায় প্রাণহানি, আর ৭% বেড়েছে সংক্রমণ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ভারতীয় ধরন ডেল্টা ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। এটি জলবসন্তের মতোই দ্রুত ও সহজেই ছড়ায় বলে সতর্ক করেছে সংস্থাটি। পাশাপাশি টিকা নেওয়া ব্যক্তিরাও এই ভাইরাস বহন করে বলে সতর্ক করা হয়। বিশ্ব যখন করোনা যুদ্ধে কিছুটা সাফল্যের দিকে এগুচ্ছিল, ঠিক তখনই হানা দেয় করোনার নতুন ধরন ডেল্টা। গত বছর ডিসেম্বরে ভারতে প্রথম শনাক্তের পর প্রায় ১০০ দেশে ছড়িয়ে পড়েছে দ্রুত সংক্রমক এই ধরন। এরই মধ্যে এটিকে করোনার সবচেয়ে শক্তিশালী ধরন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ডেল্টা ভেরিয়েন্ট সম্পর্কে আরও ভয়াবহ তথ্য দিল যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক গবেষণাপত্রে বলা হয়, বিজ্ঞানীদের ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ডেল্টা ভেরিয়েন্ট, যা বিশ্বের অতি সংক্রামক রোগগুলোর অন্যতম। এটি জলবসন্তের মতো সহজে ও দ্রুত ছড়াতে সক্ষম। গবেষণায় আরও বলা হয়, করোনার আগের ধরনগুলোর চেয়ে রোগীকে বেশি গুরুতর অসুস্থ করে এটি, যা টিকা নেয়া এবং না নেয়া উভয় ব্যক্তির মাধ্যমে ছড়াতে সক্ষম। এদিকে টিকা নেয়ার পর অনেকে আক্রান্ত হলেও বর্তমানে এ রোগ নিয়ন্ত্রণে টিকার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলারও পরামর্শ দিয়েছেন তারা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা সহজে কোম্পানি গঠন করতে পারেন। এছাড়া দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আয়োজিত রোড শো এর তৃতীয় সেশনে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ শহরে 10 দিনের রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ইতোমধ্যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে রোড শো শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রোড শোর তৃতীয় সেশনে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংকটের কথা তুলে ধরেন প্রবাসী বিনিয়োগকারীরা। I do export-import permission. মেক্সিকোতে আমদানি রপ্তানির অনুমতি পেতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের বেলায় তা সপ্তাহখানেক লেগে যায়। মেক্সিকো ও অন্যান্য দেশের মতো সুবিধা পেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। It is taking more than 4 months. বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী সহজে কোম্পানি গঠন করতে পারেন। Very interesting. In the case of electricity, what has happened is আমি মনে করি প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি একটি নতুন বাংলাদেশ। 10 বছর আগেও কল্পনা করা যেত না বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি হবে, কিন্তু এখন তা বাস্তবতা। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশের বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন এসেছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। companies like Minister, companies like Butterfly, there are so many white goods companies which have now come up. দেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের আহ্বান জানান সালমান এফ রহমান। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নয়, দেশটির অংশীদার হতে চায় বাংলাদেশ। রোড শোতে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি। That 100 economic zones that are coming up in different part of Bangladesh. করোনার মধ্যেও বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে, বিনিয়োগের সব অনুকূল পরিবেশ বিদ্যমান, সরকার উদ্যোক্তাদের ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান চমৎকার জায়গায়, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন সুবর্ণ সময়। And everything is ready for you. Just come and start your business. এ সময় বাংলাদেশের পানি ও পয় নিষ্কাশন খাতের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে চলছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো। সে বিষয়ে জানাতে লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উমন নাহার আজমি। আজকের কর্মসূচিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কেমন ছিল এবং সেক্ষেত্রে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কি বলছেন? অন্যান্য দুটি শহরে, যুক্তরাষ্ট্রের অন্যান্য দুটি শহরে রোড শোতে আসলে ঠিক সেরকমই আমরা দেখেছি আসলে লস অ্যাঞ্জেলেস তারা তাদের তারা কিছু বাধার সম্মুখীন হন, তারা তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরেছেন এই অনুষ্ঠানে, এবং তাদের প্রত্যেকটি দাবির কথা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনেছেন এখানে উপস্থিত সরকারের যে সকল নীতি নির্ধারকরা আছেন, প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম, প্রত্যেকেই কিন্তু প্রবাসী বিনিয়োগকারীদের সমস্যাগুলোকে খুব গুরুত্বের সাথে নিয়ে প্রত্যেকটি সমস্যা সমাধান কিভাবে করা যায় সে ব্যাপারে কিন্তু অনেক আশ্বস্ত করেছেন। এবং আপনি জানেন যে কয়েকজন বিনিয়োগকারী কিন্তু বারবার বলছিলেন যে তাদের জন্য বিমানবন্দর অর্থাৎ ঢাকা বিমানবন্দরে আলাদা গেট করার একটা পরামর্শ তারা দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুব শিগগিরই এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে, অর্থাৎ তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া তারা তাদের হিসাব খোলার ক্ষেত্রে অর্থাৎ নিজা অ্যাকাউন্ট বলে একটি অ্যাকাউন্ট আছে, সেই হিসাব খোলার ক্ষেত্রে কিছু ভোগান্তির কথা তুলে ধরেছিলেন। সেই ভোগান্তির ক্ষেত্রেও কিন্তু এখানে ব্যাংক নির্বাহীরা ছিলেন, দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা ছিলেন, তারাও কিন্তু বলেছেন যে এক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা এখন আর প্রবাসী বিনিয়োগকারীদের ক্ষেত্রে নেই, খুব সহজেই তারা অ্যাকাউন্ট খুলে দেশে বিনিয়োগ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এবং আপনি জানেন যে বিডা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কিন্তু একটি কোম্পানি, একজন প্রবাসী বিনিয়োগকারী বিদেশে বসেই খুব অল্প সময়ের মধ্যেই একটি কোম্পানি গঠন করতে পারেন, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় খুব সহজে এবং কম সময়ে খোলা যায়। একটা জিনিস জানাবেন যে দেশে আসলে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে কি ধরনের বিশেষ পরিকল্পনা এখানে তুলে ধরা হয়েছে? বিশেষ পরিকল্পনা অবশ্যই তুলে ধরা হয়েছে, বিশেষ করে আমাদের বিভিন্ন খাত, বিশেষ করে আপনি জানেন যে তথ্য প্রযুক্তি খাত আছে, ওষুধ শিল্প খাত আছে, এসব খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে 100টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো আছে, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো আছে, এসব জায়গায় কিন্তু বিনিয়োগে প্রবাসী বিনিয়োগকারীরা কর অবকাশ সুবিধা পাচ্ছেন। এবং আমাদের দেশে বিনিয়োগ করে যদি চীন,
জার্মানি, জাপান, ইউরোপের বাজারে যদি রপ্তানি করা যায় ওষুধ পণ্য, তাহলে কিন্তু শুল্কমুক্ত সুবিধার একটি আশ্বাস আমরা জানি যে শুল্কমুক্ত সুবিধা তাদের মিলবে। সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা এসব শুনে বেশ সন্তুষ্ট হয়েছেন এবং তারা কিন্তু বেশ আগ্রহ দেখিয়েছেন এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু বেশি আগ্রহ দেখা দিয়েছে। লস এঞ্জেলসের যেসব প্রবাসী বিনিয়োগকারীরা আছেন তারা স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের ব্যাপারেই কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আজকের সেশনে দেখেছি প্রত্যেকটি বিনিয়োগকারী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উম্মুন নাহার আজমি। আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘের কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে তালেবান। শুক্রবার নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষে এক আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের এক বিবৃতিতে বলা হয়, সরকার বিরোধীরা এই হামলা চালিয়েছে। হেরাতের জাতিসংঘের প্রধান প্রাঙ্গণে রকেট গ্রেনেড হামলা ও গুলি চালানো হয় বলে জানায় সংস্থাটি। এছাড়া এই হামলার ঘটনায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি বলে জানিয়েছে আফগানিস্তানের জাতিসংঘের সহায়তা মিশন। হামলার ফলে হেরাতের ইনজিল ও গুজারা বিভাগ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সেখানকার বেসামরিক নাগরিকরা। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। কিউবার পুলিশ বাহিনী এবং দুই নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 11 জুলাই দেশটিতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের উপরে নির্যাতনের জবাবে শুক্রবার এই সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। কিউবায় সাধারণ মানুষের উপরে নিপীড়ন বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত সপ্তাহে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কিউবার শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আনে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক অবরোধ আনা হয় কিউবার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর। উত্তর কোরিয়ায় তেল সরবরাহের জেরে সিঙ্গাপুরের একটি ট্যাঙ্কার জব্দের আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেয় বলে জানিয়েছে আল জাজিরা। এমটি ক্যারেজাস নামক জাহাজটির বিরুদ্ধে উত্তর কোরিয়ার জাহাজে তেল স্থানান্তর ও দেশটির বন্দরনগরী নাম্পো থেকে সরাসরি পণ্য পরিবহনের অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও দায়ের করা হয়েছে অর্থ পাচারের অভিযোগ। 734 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটি গত বছরের মার্চে আটক করা হয়। বর্তমানে যা কম্বোডিয়ায় অবস্থান করছে। পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দায়ে জাতিসংঘ সহ পশ্চিমা দেশের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য। দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা যুক্তরাজ্যের রণতরী বহরকে যে কোনো অনুচিত কাজ থেকে বিরত থাকতে বলেছে চীন। পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। ফ্রিডম অব নেভিগেশন নামের এই অভিযানে সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশদের পক্ষ থেকে 9টি জাহাজ, 32টি রণতরী এবং 3700 নৌসেনা মোতায়েন করা হয়েছে এই মহড়ায়। এর নেতৃত্বে রয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ। বর্তমানে দক্ষিণ চীন সাগর দিয়ে জাপানের দিকে যাচ্ছে বহরটি। ওমান সাগর উপকূলে এক ইসরায়েলি ব্যবসায়ীর তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েল। বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছে 2 নাবিক। এদের মধ্যে একজন যুক্তরাজ্য, আরেকজন রোমানিয়ার নাগরিক। শুক্রবার এই হামলাকে ইরানের সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের MV মার্সার স্ট্রিট জাহাজটি মূলত ইসরায়েলি ধনকুবের আইল ওফেরের মালিকানাধীন। তবে হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, হামলার কারণ জানতে তারা অনুসন্ধান চালাচ্ছে। এদিকে ইসরায়েলের অভিযোগের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি ইরান। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। এ পর্যন্ত প্রাণ গেছে 4 জনের। দেশটির 17 প্রদেশে সক্রিয় রয়েছে প্রায় 70টি দাবানল। ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই দাবানলে পুড়ছে তুরস্কের বিভিন্ন এলাকা। পুড়ে ছাই হয়ে গেছে হেক্টরের পর হেক্টর বনভূমি। দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগুন নিয়ন্ত্রণে 4000 দমকল কর্মী ছাড়াও কাজ করছে অর্ধশত বিমান, ড্রোন এবং হেলিকপ্টার। সহায়তা হিসেবে তুরস্কে 3টি বিমান পাঠিয়েছে রাশিয়া। আগুনের সূত্রপাত নিশ্চিতে তদন্ত চলছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকলে জড়িতদের কঠোর সাজার ঘোষণা দিয়েছে সরকার। সিরিয়া থেকে যুক্তরাজ্যের পথে যাত্রা শুরু করেছে শরণার্থী শিশু পুতুল লিটল আমাল। 4 মাসে 8000 কিলোমিটার পাড়ি দিয়ে নভেম্বরে ম্যানচেস্টার শহরে পৌঁছাবে পুতুলটি। 9 বছর বয়সী এক সিরিয়ান শিশু শরণার্থীর প্রতিনিধিত্ব করছে লিটল আমাল। আরবিতে আমাল শব্দের অর্থ আশা। অন্ধকার থেকে আলোর পথে পাড়ি দিতে যাত্রা শুরু করেছে শরণার্থী শিশু পুতুল লিটল আমাল। 9 বছর বয়সী এক সিরীয় শিশু শরণার্থীর প্রতিনিধিত্ব করছে পুতুলটি।
শিশু শরণার্থীদের দুর্ভোগ বিষয়ে সচেতনতা বাড়াতে যুক্তরাজ্যের বিখ্যাত হ্যান্ডস্প্রিং পাপেট কোম্পানি তৈরি করেছে 12 ফুট উচ্চতার পুতুলটি। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে দ্য ওয়াক, যাতে আমালকে হাঁটিয়ে নিতে সহায়তা করছেন সিরীয় শরণার্থীরা। সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী গাজিয়ান্তেপ শহর থেকে 27 জুলাই যাত্রা শুরু করেছে লিটল আমাল। 4 মাসের যাত্রার পর 3 নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে পৌঁছাবে সে। তুরস্ক, গ্রিস, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও বেলজিয়াম হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবে পুতুলটি। 8000 কিলোমিটারের যাত্রায় বিভিন্ন দেশের 65টি শহরে যাত্রাবিরতি নেবে লিটল আমাল। অংশ নেবে শিশুদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মতে সারা বিশ্বে প্রায় 3.5 কোটি মানুষ বাস্তুচ্যুত, যাদের বয়স 18 বছরের কম, আর তাদের অধিকাংশই নিরাপদ আশ্রয়, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের সবার প্রতিনিধিত্ব করছে লিটল আমাল। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।